হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি আমরা সলমান খানকে হাতে নিয়ে। আরে অ্যাকচুয়ালি Realme 7 Pro কে হাতে নিয়ে রবিবার এবং কমিউনিটি ট্যাবে পোস্ট করেই আমি কিন্তু বলে দিয়েছিলাম আজকে Realme 7 Pro এর ফুল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। গত 10 দিন ধরে এই ফোনটা কিন্তু আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি। হ্যাঁ, বিভিন্ন ইউটিউবের এডিটিং সমেত, এখানে রেকর্ডিং সমেত বিভিন্ন কিছু কিন্তু আমি করেছি। গেমিং পারফরমেন্স টেস্ট করেছি, ক্যামেরা টেস্ট করেছি। বিভিন্ন এপিসোড অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গেছে, আপনারা যদি মিস করে গিয়ে থাকেন পার্ট ভিডিওগুলো দেখে নেবেন। এবং এই ফোনটার হাইলাইটিং পয়েন্ট আপনারা জানেন 65 ওয়াটের ফাস্ট চার্জ। সেটা কতক্ষণে ফোনটাকে ফুল চার্জ করছে সেটার উপরেও ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা এই ফোনটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার ডেলি লাইফে কাজে আসবে, আবার ডেলি লাইফে আপনাকে বিপদেও ফেলতে পারে। আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করে দিই, আজকে কিন্তু আমরা এই ফোনটির শর্ট রিভিউ করব না, কারণ শর্ট রিভিউ করে দেখেছি অনেক বন্ধুরাই আবার কমেন্ট বক্সে বলবেন আমি টাকাকে আপনাদের সাথে বেইমানি করছি না, তাই জন্য আজকে অসৎ রিভিউ দেবো। তাদের জন্য বলে দিই, রিয়েলমি আমাকে টাকা দিয়েছিল তাই জন্য সেই দিকগুলো ভালো বলেছি, আবার রিয়েলমি পরে টাকাগুলো কেড়ে নিয়েছে তাই জন্য এই ফোনটার খারাপ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। সো আমরা প্রথমেই শুরু করব এই ফোনটার লুকস এবং ডিজাইন দিয়ে। হ্যাঁ, এই ফোনটিতে রয়েছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুতরাং এই ফোনটা কিন্তু আপেক্ষিক যে ফোনগুলো রয়েছে স্যামসাং M51 বলুন বা 6.67 বা 6.5 ইঞ্চির আশেপাশে যে ফোনগুলো লঞ্চ হয়েছে তার থেকে কিছুটা ছোট, অর্থাৎ হ্যান্ড ফিলিং ভালো রয়েছে। আর আমার হাতটা যেহেতু ছোট, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গ্রিপটা খুব সুন্দরভাবে হয়েছে। এর সাথে সাথে বলবো এখানে যে প্লাস্টিকটা ইউজ করা হয়েছে পলিকার্বনেট বডি, আমি আনবক্সিং এপিসোডেই বলেছিলাম সেই পলিকার্বনেটটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি। এখানে পলিকার্বনেট ইউজ হওয়ার পরও কিন্তু এর ব্যাক প্যানেলে বা পেছনের দিকে কোথাও কিন্তু ওই মচমচ কচকচ এই সমস্ত আওয়াজ হচ্ছে না, যেটা কিন্তু খুবই একটা ভালো কথা। এছাড়াও এখানে একটা ম্যাট ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, ম্যাট ফিনিশ ডিজাইন দেওয়ার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু খুবই কম পড়ছে, যেটা আকর্ষণীয় লেগেছে। এর সাথে সাথে এই 10 দিন কিন্তু আমি উইদাউট কভার এই ফোনটাকে ইউজ করেছি, কোনো রকম কিন্তু স্ক্র্যাচ এখনও পর্যন্ত পড়েনি। তবে যেহেতু আমি আগের ফোনটা গ্লাস বডি ইউজ করছিলাম তাই জন্য আমার মনে হচ্ছে গ্লাস বডি ডিজাইন হলে অবশ্যই সেটা আরও ভালো হতো। তবে পলিকার্বনেটে যাদের অসুবিধা নেই তাদের ক্ষেত্রে কিন্তু পলিকার্বনেটটা খুবই ভালো কোয়ালিটি, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। এরপরে যদি আমরা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার সাথে সাথে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে এই ডিসপ্লে প্রোটেকশানে। হ্যাঁ, কর্নিং গরিলা গ্লাস 3+এর প্রোটেকশান রয়েছে, যদিও অফিসিয়াল কনফার্মেশন কিছু নেই যে এখানে কি প্রোটেকশান ইউজ করা হয়েছে। তো আমরা ধরে নিতে পারি কর্নিং গরিলা গ্লাস 3+এর প্রোটেকশান রয়েছে। তাই জন্য বলবো অবশ্যই ফোনে যে স্ক্রিন গার্ডটা দেওয়া আছে সেটা অবশ্যই রাখবেন, অথবা বাইরে থেকে একটা গ্লাস প্রোটেক্টর কিনে আগে এটাকে লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এই স্ক্রিনে স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে বলি এই প্রাইস রেঞ্জে আপনাকে অ্যামোলেড ডিসপ্লে দেবে শুধুমাত্র স্যামসাং অথবা শুধুমাত্র এই Realme 7 Pro। আর কোনো রকম শাওমির ডিভাইস বলুন বা কোনো রকম এখানে অন্যান্য যে পোকো বা অন্যান্য কোম্পানির ডিভাইসগুলো, এমনকি আপকামিং পোকো X3তেও আপনি অ্যামোলেড ডিসপ্লে পাবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ। আর হ্যাঁ, এখানে ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমার কোনো রকম প্রবলেম হয়নি। এখানে যে ভিউইং অ্যাঙ্গেলগুলো ছিল, এছাড়াও কালার কন্ট্রাস্ট লেভেল যেটা ছিল সেটা মোটামুটি ভালোই ছিল। আর এর সাথে সাথে এখানে আমি একদম ডাইরেক্ট সানলাইটেও ফোনটা ইউজ করে দেখেছি, ভিজিবিলিটির কোনো রকম প্রবলেম হয়নি। হ্যাঁ, রিয়েলমি ডিভাইসে যেগুলো প্রবলেম ছিল যে একদম সানলাইটে গেলে এখানে দেখা যেত না, ব্রাইটনেস একদম ফুল করা সত্ত্বেও ভিজিবিলিটির অভাব হতো, সেটা কিন্তু আর Realme 7 Proতে নেই। এরপরে আরেকটা ভালো কথা বলবো, এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়নি, তবে রিয়েলমি সেটা পুষিয়ে দিয়েছে তার Realme UI। Realme UI একটা স্মুথ স্ক্রলিং বলে অপশান রয়েছে, যেটা অ্যাক্টিভেট করে দেওয়ার পর এখানে স্ক্রিন স্মুথনেস অনেকটাই বেড়ে গেছে, এবং ডেলি লাইফে যখন আপনি এটাকে ইউজ করবেন তখন কিন্তু এটার ফায়দা আপনি অবশ্যই তুলতে পারবেন। হ্যাঁ, Realme UI-কে আর একটু স্টেবল হলে ওয়ান অফ দ্য বেস্ট UI কিন্তু আমি Realme UI-কে বলবো। হ্যাঁ, এখনও কিছু অপটিমাইজেশনের দরকার আছে, সেটা নিয়ে একটু পরে কথা বলছি। এরপর আমরা কথা বলবো এই ফোনটি পারফরমেন্স সম্পর্কে। একদম টপ নচ পারফরমেন্স রয়েছে 20,000 টাকার প্রাইস রেঞ্জে। এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720 চিপসেট, অবশ্যই একটা পাওয়ারফুল চিপসেট। এছাড়াও এখানে আপনি ন্যাভিক্স সিস্টেমের সাপোর্ট পাবেন। এছাড়াও এখানে রয়েছে UFS 2.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM। সুতরাং পারফরমেন্স নিয়ে এখানে কোনো রকম প্রবলেম হবে না। আপনি যদি একজন হেভি গেমারও হন তাহলেও কিন্তু এটা একটা ঠিকঠাক পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। যদিও পাবজি ব্যান হয়ে গেছে, না হলে পাবজি খেলে আমি দেখাতাম। এর ওপর গেমিং টেস্ট আমি করেছি, র্যাম ম্যানেজমেন্ট টেস্ট করেছি, আপনারা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। এবং ডেলি লাইফে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমি এখানে ইউজ করেছি, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, টুইটার বলুন, আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, ল্যাগ হয়নি। হ্যাঁ, এখানে অ্যাপ ওপেন করার সময় যেটুকু ল্যাগ পেয়েছি সেটা কিন্তু Realme UI এর ল্যাগ, এটা কিন্তু পারফরমেন্স
পারফরমেন্সের কোনো রকম প্রবলেম নেই। এখানে যখনই অ্যাপটা ওপেন ঠিকঠাক হয়ে যাচ্ছে তখন কিন্তু সেখানে আর কোনো রকম প্রবলেম নেই, গুগল ফিডবারও ঠিকঠাকভাবে কাজ করছে। এছাড়াও স্মুথ স্ক্রলিং যে অপশানটার কথা বললাম সেটা যখন আপনি অ্যাক্টিভেট করে দেবেন, এখানে তো আমি বুঝতে পারছি না যে হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়নি, অবশ্যই এটা কিন্তু ওয়েল অপটিমাইজড। এর সাথে সাথে বলবো এখানে যদি রিয়েলমি ইউআই আর একটু স্টেবল হয়, ওই যে অ্যাপ ওপেনিং স্পিড যদি একটু ঠিকঠাক করতে পারে তো অবশ্যই বেটার হবে। এবং আগের রিয়েলমি ডিভাইসগুলোর থেকে আমি কিন্তু এখানে রিয়েলমির যে র্যাম ম্যানেজমেন্ট বলুন সেটা অনেকটাই বেটার পেয়েছি, সেক্ষেত্রেও কিন্তু আমার ডেলি লাইফে কোনো রকম প্রবলেম হয়নি। 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট, এক্ষেত্রে আপনি এডিটিং পারপাসে ফোনটা ইউজ করুন, গেমিং পারপাসে ইউজ করুন, যে কোনো পারপাস কিন্তু আপনার সার্ভ করে দেবে। পারফরমেন্স নিয়ে কিন্তু এখানে আমি কোনো রকম অভিযোগ করব না। তবে হ্যাঁ, রিয়েলমি ইউআই নিয়ে কিছুটা অভিযোগ আছে। এই যে বাগসগুলো রয়েছে সেগুলো যদি ঠিক করে দেয় তাহলে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট ইউআই বলেই আমি ধরবো। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম খুলতে যাচ্ছি হঠাৎ করে আটকে গিয়ে তারপর ইনস্টাগ্রামটা খুলছে, এটা কিন্তু অবশ্যই একটা অস্বস্তিকর জিনিস। সুতরাং ভালো জিনিস আর খারাপ জিনিস আপনি কিন্তু ব্যালেন্সড করে তারপরে ভিডিওটাকে বিচার করবেন। এরপর আসি ক্যামেরা পারফরমেন্স নিয়ে। হ্যাঁ, ক্যামেরা নিয়ে কথা বলার আগেই বলে দেবো যে আই বাটনে আরও একটা ক্যামেরা পারফরমেন্সের ওপর রিভিউ আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। ক্যামেরা কিন্তু আমার এভারেজ মনে হয়েছে এবং 20,000 টাকার প্রাইস পয়েন্টে এর থেকে ক্যামেরা পারফরমেন্সের জন্য অনেক ভালো ডিভাইস রয়েছে। আপনার কাছে ক্যামেরা যদি মেন প্রায়োরিটি হয়, আমি বলবো এখনও পর্যন্ত এটা কিন্তু ক্যামেরার দিক থেকে স্টেবল নয়। সেটা আপনি ফ্রন্ট ক্যামেরা বলুন, সেটা আপনি রেয়ার ক্যামেরা বলুন। রেয়ার ক্যামেরায় আপনারা সকলেই জানেন এখানে সনি IMX682 সেন্সার ইউজ করা হয়েছে। তবে হ্যাঁ, আশানুরূপ পারফরমেন্স কিন্তু আমি এখানে পাইনি। এছাড়াও এখানে সেলফি ক্যামেরাতে আমি কখনোই মনে করছি না 32 মেগাপিক্সেল সেলফি আছে, অনেক অপটিমাইজেশনের দরকার আছে। এছাড়াও আমি যদি এখানে সেলফি তুলি, পেছনের দিকে এক্সপোজার ঠিকঠাকভাবে মেনটেন করতে পারছে না, লাইটিং সিচুয়েশন ঠিকভাবে মেনটেন করতে পারেনি। সুতরাং বলবো সেলফি ক্যামেরা এভারেজ এবং বিলো এভারেজই বলা চলে। এরপরে যদি আমরা ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এখানে আপনি ধরুন কোনো হিউম্যান পোর্ট্রেট উইংসের ওপর ছবি তুলছেন, তাহলে কিন্তু এখানে যে ফেসটা আপনি তুলবেন অবশ্যই সেটা কিন্তু ফেস স্মুথ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে বিউটিফিকেশন মোড অন আছে, আলটিমেটলি কিন্তু বিউটিফিকেশন মোড অন নেই। এর ক্যামেরা ইউআই বিউটিফিকেশন মোডটা কিন্তু অটোমেটিক্যালি এটা কাজ করতে আরম্ভ করছে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা রিয়েল টাইম পিকচার চান, কালার কন্ট্রাস্ট লেভেল চান, তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ, এখানে আপনার যদি একটু কম ফর্সা হন আপনাকে আরও বেশি ফর্সা করে দিচ্ছে, আই ক্যাচি লাগছে। তবে হ্যাঁ, অনেকের জন্য পছন্দ হবে, অনেকের জন্য পছন্দ হবে না। এরপরে আপনি যদি এখানে ম্যাক্রোশট কথা বলেন তাহলে ম্যাক্রোশট এই প্রাইস রেঞ্জে প্রত্যেকটা ফোনে যেমন এভারেজ, এখানেও তেমনি এভারেজ পাবেন। এছাড়াও আমি এখানে পোর্ট্রেট মোডে বিভিন্ন ছবি তুলেছি, S2S ডিটেকশনগুলো কিন্তু ঠিকঠাক ছিল, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিন্তু আমার শার্পনেসের অভাব লেগেছে, সেক্ষেত্রে এইগুলো বলতে কিন্তু আমার কোনো রকম বাধা নেই। এখানে আপডেটের মাধ্যমে ক্যামেরা অপটিমাইজেশনের কিন্তু এখনও প্রয়োজন রয়েছে। যদিও বলবো Realme 7 Pro বা Realme 7 এত তাড়াতাড়ি ফোন লঞ্চ করার কী দরকার, একটা অপটিমাইজ হোক, সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এটাকে ঠিকঠাক করা হোক, তারপর ফোন লঞ্চ করলেই হয়, তাহলে গ্রাহকদের মধ্যে এত প্রবলেম থাকে না। আমরা ফোন কেনার পর কেন ওয়েট করতে যাব সফটওয়্যারের আপডেটের জন্য, এখানে ক্যামেরা ইমপ্রুভমেন্টের জন্য, সেটা আমি বুঝতে পারছি না। অবশ্যই এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। এরপরে যদি আমরা ফোনটির কল কোয়ালিটি, কল রিসেপশন নিয়ে কথা বলি তাহলে আমি 7 দিন ধরে এই ফোনটা কিন্তু প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার কোনো রকম প্রবলেম হয়নি। নেটওয়ার্কও ঠিকঠাক ছিল, কোনো রকম নেটওয়ার্ক ইস্যু কিন্তু আমি ফেস করিনি। এরপরে যদি আমরা ফোনটির সবথেকে হাইলাইটেড পয়েন্ট নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 65 ওয়াটের একটা ডার্ট চার্জ সাপোর্ট। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জের সর্বপ্রথম, যেটা এই ফোনটিকে কেউ হারাতে পারবে না। আপনার যদি এটাই মেন প্রায়োরিটি হয় তাহলে এই ফোনটা ছাড়া আপনার কোনো রকম অপশান এখানে নেই। 45 মিনিটে এখানে কিন্তু ফোনটা 0 to 100% আপনাকে চার্জ করে দেবে, সেক্ষেত্রে এখানে ওভারহিট প্রবলেম নেই। এবং এখানে আরও একটা ভালো দিক দেওয়া হয়েছে, এখানে ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে। এখানে আপনি ওয়াইফাই সিচুয়েশনে ভালো নেটওয়ার্ক কানেকশন পাবেন, সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা নেই। ডুয়েল ভোল্টি আছে, এছাড়াও ভোল্টি বা ওয়াইফাই কলিংয়ের সাপোর্টও কিন্তু এর ভেতরে রয়েছে। ট্রিপল কার্ড স্লট রয়েছে, যেখানে দুটো সিম ও একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। যদিও বলবো মাইক্রো এসডি কার্ড লাগিয়ে আপনি আপনার স্বাদের ফোনটিকে স্লো করে দেবেন না। এরপর আসি এর সেন্সারে। হ্যাঁ, এখানে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট দুটোই দেওয়া হয়েছে এবং দুটোই কিন্তু অস্বাভাবিক ভালোভাবে কাজ করছে। এখানে দেখুন জাস্ট ট্যাপ এবং আনলক। হ্যাঁ, এখানে হাতে যদি কিছুটা সোয়েট থাকে, আপনারা জানেন আমার হাত ঘামার একটা প্রবলেম আছে, তো এটার সাথে কিন্তু আমার তেমন কোনো প্রবলেম হয়নি। এখানে হাতে সোয়েটের থাকার পরও কিন্তু এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও কাজ করছে। এছাড়াও ফেস আনলকও কিন্তু এটা ঠিকঠাকভাবেই কাজ করছে। এরপরে আসি এই ফোনটিতে 20,000 টাকা প্রাইস রেঞ্জে দেওয়া হয়েছে ডুয়েল স্পিকার, যেটা এই প্রাইস রেঞ্জে আর কোনো ফোনে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, এখানে সর্বপ্রথম দেওয়া হয়েছে Realme 7 Proতে, এরপরে আসবে Poco X3তে। যদিও Poco X3তে কোনো রকম অ্যামোলেড স্ক্রিন নেই। এখানে বলে রাখি, এখনও পর্যন্ত 20,000 টাকার প্রাইস রেঞ্জের সবথেকে ভালো স্পিকার কিন্তু মোবাইলের ক্ষেত্রে আমি Realme 7 Proকেই বেছে নেব। হ্যাঁ, এখানে যথেষ্ট লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে, তো সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম নেই। আমি এখানে ব্লুটুথ হেডসেট ইউজ করে দেখেছি, কোনো রকম প্রবলেম পাইনি। এছাড়াও এখানে আমি
ওয়্যার যে হেডফোন আছে সেটাও ইউজ করে দেখেছি। সুতরাং সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম এখানে কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না। এছাড়াও মাল্টিমিডিয়া জগতেও কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না। এর সাথে সাথে এখানে যে নচটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আগের তুলনায় অনেকটা ছোট। আমি কিন্তু অবশ্যই বলি ছোট নচ দিক ছোট দিক, তাহলে কিন্তু মাল্টিমিডিয়া জগতে আমরা যখন মুভি দেখতে যাই, ক্রিকেট খেলা দেখতে যাই, তাহলে কিন্তু আমার অসুবিধা হয় না। এটাতেও কিন্তু সেটাই দেওয়া হয়েছে, ছোট নচ। তো এটাও একটা ভালো কথা। এছাড়া এখানে আরও একটা জিনিস না উল্লেখ করলেই নয়, এই ফোনটিতে আপনি কিন্তু ইনবিল্ট কম্পাস সেন্সার পেয়ে যাচ্ছেন এবং কম্পাস বলে একটা অ্যাপ্লিকেশনে রয়েছে যেটা মোটামুটি অ্যাকুরেটভাবেই কাজ করছে। অর্থাৎ আপনি এটা নিয়ে ঘুরতে গেছেন, সেখানে আপনার দিক নির্ণয় করার দরকার পড়েছে, অবশ্যই একটা হ্যান্ডি ফিচার। তো এরপরে কনক্লুশনে আসার পালা। প্রথমেই আসি এই ফোনটি কারা কিনবেন। আপনারা আজকালকার দিনে যখন ফোনগুলো লঞ্চ করবে দেখবেন আজকে স্যামসাংও কিন্তু 6.67 ইঞ্চির একটা ডিসপ্লে দিচ্ছে, বেশ বড় সড়ো ডিসপ্লে। আপনারা যারা হ্যান্ডি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি। হ্যাঁ, এখানে যদি আবার আপনার গ্লাস বডি চাই তাহলে কিন্তু এই ফোনটি আপনার কেনার কোনো দরকার নেই। গ্লাস বডি থেকে পলিকার্বনেটে শিফট করা একটু হলেও কম্প্রোমাইজ আমার মতে, তো সেক্ষেত্রে কোনো রকম দরকার নেই। পারফরমেন্স যদি আপনি ভালো চান অবশ্যই এই ফোনটা কিনতে পারেন। হ্যাঁ, আবারও এই দিক থেকেও সত্যি Realme UI বেশ কিছু এখানে বাগ দেখানো রয়েছে যেটার অপটিমাইজেশনের দরকার রয়েছে। এরপর বলবো আপনারা যদি গেমার হন তাহলে এই ফোনটিও কিন্তু আপনারা কনসিডার করতে পারবেন। কিন্তু আপনারা যদি একজন ক্যামেরা লাভার হন, আপনি ছবি তুলতে ভালোবাসেন, ফটোগ্রাফি আপনার প্যাশন, তাহলে বলবো এর থেকে দূরে থাকাই ভালো। ক্যামেরা কিন্তু এখনও ওয়েল অপটিমাইজ নয়, সেটা আপনি সেলফি ক্যামেরাই বলুন বা রেয়ার ক্যামেরা বলুন। হ্যাঁ, রেয়ার ক্যামেরায় বেশ কিছু ভালো ফিচার্স এখানে দেওয়া হয়েছে। ব্লার মোডে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড শ্যুট করতে পারবেন। এছাড়াও আপনি ধরুন একটা অবজেক্টকে ভিডিও শ্যুট করছেন, পেছনের দিকে আপনার ওই অবজেক্টটাকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছেন। হ্যাঁ, প্রফেশনাল লেভেলে বেশ কিছু শ্যুটিং মোড আছে, তবুও সেটা কিন্তু কিছু ক্ষেত্রে ল্যাক করছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ল্যাক করছে। সেই অপটিমাইজেশনগুলোর জন্যই কিন্তু আমি বলছি ক্যামেরা পারফরমেন্স থেকে এখন দূরে রাখতে। এখানে যে ফিচার্সগুলো দেওয়া হয়েছে অবশ্যই ইউনিক, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। এখানে যদি আউটপুটটা আমরা ভালো পাই অবশ্যই বলবো ক্যামেরা ওয়েল অপটিমাইজ। দেখা যাক আপডেটের পরে যদি ঠিক হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আপনাদের যদি একটা ঠিকঠাক ব্যাটারি এবং আপনাদের যদি একটা ফাস্ট চার্জার ম্যাগনেটারি হয় তাহলে এই ফোনটা আপনি কনসিডার করতে পারেন। আপনাদের যদি গান শুনতে ভালোবাসেন, মাল্টিমিডিয়া জগতে এক্সপিরিয়েন্স নিতে চান, তাহলে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি ডুয়েল স্টিরিও স্পিকার এটাকেও আপনারা কনসিডার করতে পারেন। সুতরাং এরপরে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এই ফোনটি আপনার কেনা ঠিক হবে না ঠিক হবে না। আপনাদের যদি ঠিক হয় অবশ্যই কিনবেন, আর যদি ঠিক না লাগে অবশ্যই আরও ফোন আসবে। আজকে আপনি ফোন কিনছেন মানেই কিন্তু কালকে এই ফোনটা আপনার কাছে পুরনো হয়ে যাবে। আগামী 1 মাসের মধ্যে এর থেকে বেটার স্পেসিফিকেশনে আপনার কাছে ফোন আসবে, এটা মাথায় রাখবেন এই প্রাইস পয়েন্টে। সো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। হেল্পফুল হলে একটা লাইক করবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক বাটনটা আপনার জন্যই দেওয়া আছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব, পাশাপাশি বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আরও এক্সাইটিং ডিভাইসের আনবক্সিং আসতে চলেছে।